নূর হতে পারে সেটা দেখা যাবে আসলে গোলাম মামুন সিরিজে। হ্যাঁ, আমরা স্পিন অফ বাংলাদেশের উপরে কম দেখে স্পিন অফ খুব কম দেখে আর স্পিন অফ এখন না সেটা না আপনাকে একটু রোমান্টিক জনতা এই গোলাম মামুন একদমই একটা ক্যারেক্টার গোলাম মামুন আচ্ছা, এখানে অনেক অ্যাক্টররা অনেক বড় বড় কথা বলেন, আমি এই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি। আসলে আমি কিছুই করিনি, আমি খুবই ফাঁকিবাজ টাইপের একজন অভিনেতা, প্রথমেই বলে রাখি। তো বিষয় যেটা হচ্ছে যে আমার প্রথম কাজ ছিল আমার পরিচালকের উপর আস্থা রাখা, বিশ্বাস রাখা, আমার এন্টার টিমের উপরে এবং হইচইয়ের উপরে আমার ওই আস্থাটা ছিল, আমার রাইটিং টিমের উপরে ছিল। তো আমি যেহেতু একজন অ্যাক্টর, আমি কিন্তু ডিরেক্টরস আর্টিস্ট। আমাকে পরিচালক যেভাবে পরিচালনা করেন, আমি একটা কাদামাটির মতো হয়ে থাকি আর কি। একটা কাদামাটি যখন নরম থাকে তখন ওটাকে কিন্তু ওটা দিয়ে স্কাল্পচার বানাবে, এটা কি একটা টিয়া পাখি বানাবে, নাকি আসলে একটা হাতি বানাবে, নাকি একটা ঘোড়া বানাবে, এটা কিন্তু যিনি স্কাল্পচার বানাচ্ছেন ওনার উপর নির্ভর করে, মাটির উপরে না। তো আমি মাটি হয়ে থাকি, আমাকে যে পরিচালক যেভাবে করেন, যেভাবে গড়েন, আমি সেভাবেই গড়ি। তো বিষয়টা হচ্ছে যে তার মানে মোদ্দা কথা হচ্ছে যে চ্যালেঞ্জিং আমার জন্য ছিল না, চ্যালেঞ্জিং ছিল আমার এন্টার টিমের জন্য। কারণ আমি তো কাদামাটি, আমাকে কিভাবে কি শেপে গড়বেন এটার জন্য আমার মেকআপের যারা ছিল তারা, আমার এখানে যারা লুক সেটের জন্য কি ধরনের লুক চাই সেটা তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। এটা আমার পরিচালক শিহাব চাইনের জন্য চ্যালেঞ্জিং ছিল যে আসলে অপূর্বকে কিভাবে নতুন করে প্রেজেন্ট করা যাবে। আমি বেশ আলাদা ছিলাম। না, বাট আমি তারপরেও একটু ইন্টারাপ্ট করব। ভাইয়া অনেক হাম্বল হচ্ছে, কিন্তু ভাইয়া অ্যাকচুয়ালি পুরো শুটিং এ যে পরিমাণ কষ্ট করেছে বা যে পরিমাণ ডেডিকেশন দিয়েছে, আমরা তো জাস্ট একটা গ্লিমস এখানে দেখলাম। পুরো সিরিজ দেখলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে আসলে অপূর্ব ভাইয়া গোলাম মামুনের এই ক্যারেক্টারটা তো বুকের মধ্যে আগুনে আমরা দেখেছি, কিন্তু এখানে একদমই আসলে একটা মানে একটা সুপার হিরো বলা চলে, বাট একটা সুপার হিরো উইথ আ ভালনারেবল সাইড। সো আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছিলাম যখন মানে ভাইয়াকে দেখে বা ভাইয়া যখন শুটগুলা করছিল। সো হ্যাঁ, আপনি অনেক বেশি হাম্বল হচ্ছেন। এটা আমার নেচার। সরি, এটা আসলে কি চ্যালেঞ্জটা, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আপনার জন্য কি ছিল? আর কোনো ভাইয়ের কাছে প্রশ্ন যে পরবর্তীতে এই সিরিজটা আপনি তো এত রোমান্টিক ধরা করেন, অ্যাকশন জন্য ভবিষ্যতে সিনেমার করার আছে। আচ্ছা, you first start. পুরোটাই আসলে চ্যালেঞ্জ ছিল। শিহাব ভাইয়া অলরেডি বলছিল যে ভাইয়ার আসলে একটা সার্টেন এক্সপেকটেশন ছিল আমার কাছে, যেটা আমি ফুলফিল করতে পারি নাই। কিন্তু তারপরও আই ট্রাই টু গিভ মাই 100%, যে অ্যাক্টিং দিয়ে কিংবা জেস্চার, পশ্চার এবং শিখে এসে আসলে কতটুকু নিজেকে চেঞ্জ করতে পারি, এক ধরনের সাবিলাকে দর্শকরা যেভাবে দেখে এসছে সেভাবে, সেখান থেকে। সো পুরোটাই চ্যালেঞ্জিং ছিল। স্পেশালি মানে অ্যাকশনটা তো আমরা অনেকবারই বলেছি অ্যাকশন গুলোর কথা যে এটা চ্যালেঞ্জিং ছিল, বাট পুরো স্টোরিটা নিজের মধ্যে ধারণ করা, ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করা খুবই চ্যালেঞ্জিং ছিল। বাট আশা করি দর্শকদের পুরো গল্পটা ভালো লাগবে এবং আমাদের চ্যালেঞ্জটা সার্থক হবে। আর আমার জন্য প্রশ্ন ছিল যে হ্যাঁ, অফকোর্স, কেন না, কেন না। সিনেমার তো আসলে মানে প্রত্যেকটা অভিনেতার একটা স্বপ্ন থাকে আসলে ভালো একটা সিনেমা করা। তো আমিও তৈরি হচ্ছি, এটা আগে থেকে বলে রাখি যে যে কোনো সময় আসলে ঘোষণা আসবে। তো এটা নিয়ে মানে মানে কি বলবো, যে আমি নিজেও ভিতরে অল্প অল্প একটু এক্সাইটেড। তো আমি আসলে ওয়েট করছি আসলে গল্পটা আসলে ঠিকঠাক মতো দানা বাঁধুক আর কি। কারণ এবার আসলে চাচ্ছি এরকম যে পছন্দ করিয়ে ছাড়বো এবার। এরকম একটা কাজ করতে হবে যেন আপনাদের সবার আসলে ভালোবাসাটা আরো অনেক অনেক বেশি পাই। এমনি যথেষ্ট ভালোবাসা পেয়ে এসেছি, এত দূর এসেছি যে আপনাদের ভালোবাসার পেয়ে আপনারা পাশে ছিলেন বলে আরো অনেক দূর যেতে চাই আসলে। সো আমার জন্য দোয়া করবেন আপনারা। আমার একটা প্রশ্ন, ভাই আমরা গোলাম মামুন নিয়ে প্রশ্ন করলে আমি বুঝিনি ভাই আপনার প্রশ্ন। ও আপুকে জিজ্ঞেস করছে। ভাইয়া তো অলরেডি বললো যে প্রত্যেকটা অ্যাক্টরের আসলে সিনেমা একটা স্বপ্ন থাকে। সো আমারও আছে অ্যাজ অ্যান অ্যাক্টর, এবং আমিও আসলে প্রিপারেশন নিচ্ছি। হয়তো খুব শীঘ্রই আপনাদের সাথে কোনো একটা নিউজ শেয়ার করবো। জি, কোনো অসুবিধা নেই। জি,
যথেষ্ট যথেষ্ট কাজে লেগেছে, কারণ মানে একটা চরিত্র যখন তৈরি হয়ে যায় সেটা তো একটা মানে বেসিক কিছু বৈশিষ্ট্য থাকে আসলে। তো সেই বৈশিষ্ট্যটাকেই ইনহারিট করেই তো আসলে এই চরিত্রটা বেরিয়ে এসছে। সো বেসটা তো ওখান থেকেই এসে, তো যার কারণে আমি পুরোপুরি নির্ভরশীল ছিলাম। এখানে সিচুয়েশনটা ডিফারেন্ট, আরো অনেক বড় অনেক একটা ঘটনার সাথে আসলে গোলাম মামুন জড়িয়ে যায়, যার কারণে ওর কি বলবো, ও যে ভার্নারেবল থাকে ও সেটার অনেকাংশে এই সিরিজটাতে আর একটু বেশি ভাবে মানে মানে প্রকট ভাবে দেখা যায় আর কি। তো বেসটা আগেরটাই, বেসটা ওখান থেকে এসছে। আমরা একটু অন্যদেরকে সুযোগ দেই। আমি আবার শুনতে চাই, প্রথম অংশটুকু শুনিনি। জি। হুম 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 হুম। ব্যক্তি অপূর্ব আর অভিনেতা অপূর্ব আর হ্যাঁ, জটিল প্রশ্ন। তো দুটো মিশেলে যদি গোলাম মামুন তৈরি হয় তাহলে গোলাম মামুন আবার গোলাম মামুনকে উতরাবে কিভাবে? আমি আসলে খুবই কনফিউজ। হ্যাঁ, হ্যাঁ, আপনি প্লিজ আপনি কোশ্চেনটা করেন। এক সেকেন্ড। ভাই একটু ভিন্ন প্রসঙ্গে আমার কোশ্চেন ছিল, সেটি হলো গিয়ে যে আসছে মেটাতে। হ্যাঁ, মমতা শঙ্করের সাথে কিছুদিন আগে একটি আমার ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল। আচ্ছা। উনি আসলে বলছিলেন যে তার প্রিয় একজন অভিনেতা এই দেশে বাংলাদেশে অপূর্ব, এবং আপনি সর্বনাশ। কলকাতা এবং পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? দুই বাংলায় আপনি খুব জনপ্রিয়। আপনি বুঝতে পারেন কি আরে কি বলে মানে মানুষ আমাকে যত বেশি ভালোবাসবে আসলে আমি তো আসলে মনে করবো আমি ব্লেসড। তো আমি এটাই মনে করি প্রতিনিয়ত, আসলে এটাই ভাবি যে আসলে এত মানুষের ভালোবাসা পাই, আসলে আমি এত ভালোবাসা পাওয়ার আসলে যোগ্য কিনা। আমি আসলে অনেক ভাবি যে আমি মানে অনেক লাকি আসলে, এবং উপরওয়ালার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমি জানি না আমি কি করি, আমি জানি না, আমি চেষ্টা করি, আমি ভালো থাকার চেষ্টা করি, ভালো কাজ উপর দেওয়ার চেষ্টা করি, সবসময় ভালো কিছু করারই চেষ্টা করি। অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, অনেক সময় মানুষ তো আসলে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না, কোনো মানুষই পারফেক্ট না, কিন্তু তারপরও যে এত এত মানুষের ভালোবাসা পাই এটাতে আমি সবসময় আনন্দিত থাকি, এবং এটা আমার সব থেকে বড় শক্তি। এবং সেটা শুধু বাংলাদেশে নয়, সেটা আমার পাশের দেশে ভারত থেকেও, যখন ভারতের আমার অনেক ভক্ত আছেন এবং আরো অন্যান্য অনেক জায়গায় আছে। আমি গতবার যখন দুবাইতে গেছিলাম ওখানে পাকিস্তানি কিছু ভক্তর সাথে আমার দেখা হয়েছে। ওনারও আমি জানি না কিভাবে বাংলাদেশের ওনার নাটক দেখতে পেয়েছে, কথা বলার সুযোগ হয়নি অতটা, খালি যে সেলফি টেলফি তোলা হয়েছিল। তো এগুলো আসলে যেটা হয় কি, আমি খুব ইন্সপায়ার্ড হই। যতবার ক্লান্ত হয়ে যাই, যতবার মনে হয় যে ইনাফ, অনেক হয়ে গেছে, আর এবার একটু থামি, আবার মানে পরে একটু রোয়েশ হয়ে তারপর আবার শুরু করব, ততবার মানুষের ভালোবাসা পেয়ে মনে হয় যে ওকে হ্যাভ টু রান, এখনই থামা যাবে না, আসলে আরো অনেক দূর যেতে হবে। সো এটা আমার অনেক বড় শক্তি, আমার অনেক বড় আনন্দ, এবং এটা নিয়ে আমি বেঁচে থাকি। থ্যাংক ইউ। সাবিলা আপুর জন্য কারোর কোনো প্রশ্ন আছে কিনা? আমরা সাবিলা আপুর জন্য কিছু প্রশ্ন নিতে চাই। একটা মজার ঘটনা শুনতে চাই সেটাই। সেটের একটা মজার ঘটনা, তাহলে আমরা আগে সাবিলা আপুর কাছ থেকে শুনতে চাই। সেটে আসলে কোনো মজার ঘটনা নাই, পুরো সিরিজটাই খুবই সিরিয়াস এবং আমরা শুটও করছি খুবই সিরিয়াস ভাবে। তো আমার মনে হয় না আমাদের কোনো কাস্টেরই খুব মজার কোনো ঘটনা আছে, বাট অবশ্যই পুরো জার্নিটা খুব মেমোরেবল ছিল। সাবিলাপু যেহেতু এখানে একবারে সে রিডিং এ অনেক ইস্যু ছিল, যেটা আগে কলকাতা লেভেল করেনি, সেই অভিজ্ঞতাটা জানতে চাইবো এই কাজটা ট্রেনিং প্রিয় ক্যারেক্টার থেকে ফেস করেছে। হ্যাঁ, আমাদের আসলে শুরুই হয়েছিল হচ্ছে এই ট্রেনিংটা দিয়ে, এবং আমরা বেশ লম্বা সময় ট্রেনিং করেছি, এবং ট্রেনিং এর কারণে আসলে আপনারা তো জাস্ট একটা গ্লিমস দেখেছেন, এখানে আরো অনেক অ্যাকশন সিকোয়েন্স আছে। তবে আমার জন্য বিশেষ করে জিনিসটা কিছুটা কঠিন ছিল, কারণ আমি এর আগে কখনো এই ধরনের ক্যারেক্টার করিনি, বা এই ধরনের কোনো প্রিভিয়াস আমার এক্সপিরিয়েন্সও নাই। সো কঠিন ছিল। তবে আমাদের যিনি না, ওকে দেখে মনে হয় না যে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, উনি স্কুলে অনেক মারামারি টারামারি করতেন নাকি? হ্যাঁ,
লাগবে সেটা তো বলা যাবে না, তাই না? হ্যাঁ, ওটাই বুঝে গেছে, ওই এক্সপিরিয়েন্সে কাজে লাগিয়ে আসলে এখানে। না, তবে আমাদেরকে বিশেষ করে আমাদের দুজনকে এবং বর্ষণ ভাইয়া আমাদের সবাইকে আসলে বিশেষভাবে সহযোগিতা বা যিনি পুরো জিনিসটা কোরিওগ্রাফ করেছেন দীপক দা, ওনাকে একটা বিশেষভাবে থ্যাংক ইউ দিতে হয়, কারণ উনি একবারও আমাদেরকে মনে করতে দেননি যে আমরা জিনিসটাতে অতটা প্রফেশনাল না কিংবা নতুন করছি। তো এত স্মুথলি পুরো জার্নিটা ছিল যে আমরা আমাদের 100% ফাইট সিকোয়েন্সে দিতে পেরেছি, এবং সেই সাথে অপূর্ব ভাইয়া তো মানে অপূর্ব ভাইয়ার সাপোর্ট তো আমার জন্য বাই ডিফল্ট। আমি জানি যে অপূর্ব ভাইয়া যে প্রজেক্টে আছে সেই প্রজেক্ট আমার খুব একটা বেশি কিছু করতে হবে না, সামহাও আমি মানে উতরা যাব। না, এটা একটা টিম ওয়ার্ক, তো মানে থাকে না যে একলা ভালো করে আসলে কোনো লাভ নেই, কারণ যখন বলবে যে গোলাম মাহমুদ সিরিজটা সবাই খুব ভালো করেছে, এইটা আনন্দ আমরা সবাই ভাগ করে নিব। তো কেউ একজন ভালো করছে, কেউ একজন ভালো করছে না, সেটা না, ইটস টিম ওয়ার্ক। আমরা সবাই ভালো করেছি, এটা হচ্ছে সব থেকে বড় কথা, এবং সেটা দর্শকরা যখন সিরিজটা রিলিজ পাবে 13 জুন সেটা সবাই দেখতে পাবেন। ওহো, জি। আমরা যেহেতু অভিনয় করার সময় ক্যারেক্টারটা আস্তে করা একটা ব্যাপার থাকে, সেটা একদম ঢুকে যেতে হয়। শুটিং শেষ করে যখন বাসায় যাওয়া হয়, সেক্ষেত্রে ফ্যামিলির কাছে কখনো কি সাবিলা নূরের বাসায় হয়তো রাহিকে দেখেছি কিনা, কিংবা অপূর্বার বাসায় হয়তো গোলাম মাহমুদ এরকম। আচ্ছা, আমি যখন বাসায় যেতাম, আমার যেহেতু লুকটা চেঞ্জ করা হয়েছিল, আমি আসলে কি বলবো, এটা শুট করার আগে থেকেই আরো প্রায়, আমি এবার ঈদে আসলে এই প্রজেক্টটা করার জন্য আসলে কোনো কাজ করিনি, তো শুট করার আগে থেকেই আসলে মানে যতবারই আয়নার সামনে দাঁড়াতাম ততবারই আসলে মানে মনে হচ্ছে যে গোলাম মামুনই দাঁড়িয়ে আছে। সো আমার হাঁটা চলা সবকিছু, তো আয়নায় প্রতিনিয়ত আমি সে গোলাম মামুনকেই দেখতাম, এবং গোলাম মামুন শেষ করার পরে প্রথম যে কাজটা করেছি সেটা দাড়ি কেটে ফেলেছি, যাতে একটু অপূর্ব দেখতে পাই। তো অনেকদিন ধরে গোলাম মামুনের সাথে ছিলাম, এবার একটু গোলাম মামুন থেকে বের হয়ে একটু অপূর্বকে দেখতে চেয়েছিলাম হচ্ছে আয়নাতে। তো এটা হয়। সাবিলা আনসারটা করিনি। আমি সত্যি বলবো নাকি বুঝতেছি না, কিন্তু আমি অনেকটুকুই রাহি ছিলাম যখন সেট থেকে বাসায় যাচ্ছিলাম, কারণ আমি আমার হাজবেন্ডের সাথে আসলে ফাইট সিকোয়েন্স গুলো প্র্যাকটিস করতাম, বিকজ আমি চাচ্ছিলাম যেন, যেটা আমি বারবার বলি যে শিয়া ভাইয়ের সাথে কাজ করলে আসলেই একটা চ্যালেঞ্জ থাকে, সো আমি চাচ্ছিলাম আমার 100%টা দিতে। সো আমি মানে আমার হাজবেন্ডের সাথে প্র্যাকটিস করছিলাম, এবং সেই সাথে বাসায়ও চেষ্টা করছিলাম একটু সিরিয়াস, এবং আমি ইউজুয়ালি খুব মানে হাসি খুশি থাকি, সো এটা অফ করে কোনোভাবে একটু সিরিয়াস থাকলে কি রাহি ক্যারেক্টারটা আরো বেশি নিজের মধ্যে ধারণ করতে পারে কিনা। মানে কত পুরনো রাগ তুমি এটা রিহার্সাল করতে গিয়ে নিহালের উপর ছেড়েছো। এখনো করছি। এটার কালকে হেডলাইন হয়ে যাবে, এ কি করলেন সাবিলা। আমরা লাস্ট কোয়েশ্চেনে যাব, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, ভাইয়ের কাছ থেকে আমরা লাস্ট কোয়েশ্চেনটা নিই। থ্যাংক ইউ। সালামালাইকুম ভাইয়া, সালামালাইকুম। একটু ক্রিটিক্যাল বাট সহজ ভাবে নেবেন প্রশ্নটা, আশা করি। এটা যদি ওয়েব সিরিজটার নাম যদি গোলাম মামুন না হয়ে রাহি হতো, আপনি করতেন কিনা? এবং সাবিলানুর চরিত্র নেয়ার ক্ষেত্রে, স্ক্রিপ্টের ক্ষেত্রে খুব বেছে বেছে কাজ করে শেষের দিকে, লাস্ট 2 ইয়ার্স, সেই ক্ষেত্রে সে কেন আপনার নাম ভূমিকায় একটা গল্পে সে কেন অভিনয় করলো, একটু ব্যাখ্যা করবেন। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। এই সিরিজের নাম যদি গোলাম মামুন না হয়ে যদি রাহি হতো, আমি অবশ্যই করতাম, এবং এটার প্রমাণ শুধু সাবিলার ক্ষেত্রে না, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের অসংখ্য জনের নাম ভূমিকায় আমি সাপোর্টটুকু দিয়েছি। আমি এটা একটু ইন্টারাপ্ট করতে চাই যে আমাদের একটা নাটক ছিল শিহাব শাহিনের ডিরেকশনে, রঙিলা ফানুস, যেখানে আমি আসলে ওটার মেইন ক্যারেক্টার ছিলাম, এবং ভাইয়ার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, এবং পুরো আইডিয়াটাও ভাইয়ার ছিল। সো ভাইয়া কিন্তু সেখানে এরকম না যে আচ্ছা করব কি করব না বা কোনো ধরনের হেজিটেশন শো করেছে। ইনফ্যাক্ট ভাইয়া আমাকে ওটার মধ্যে কোনো আসলে কোনো মানে আমাদের এখানে তো নায়ক নায়িকা দেখতে চাই সবসময়, তো ওটার মধ্যে আসলে বেসিক্যালি কোনো নায়কের চরিত্র ছিল না। তো প্রডিউসার যিনি, উনি বলছেন না এটা কিভাবে শুধু মানে একটা ইয়ে ছাড়া একটা মেয়ের উপরে পুরো গল্প করবো, হ্যাঁ আমি বলবো যে আমি আমার চরিত্রটাকে প্লেস করেছিলাম, কারণ গল্পটা ছিল অসম্ভব ইন্টারেস্টিং, এবং যেটা বলেছিলাম ইট ওয়ার্কড, এবং সেখানে একটা গেস্ট অ্যাপিয়ারেন্সের ক্যারেক্টার ক্রিয়েট করে আমি সাপোর্ট দিয়ে এসেছি। সো এই প্রশ্নটা করার আগেও যদি আপনি হয়তো একটু নজর দিতেন, কারণ আপনি যেটা বললেন সাবিলা 2 বছর লাস্ট, তার মানে আপনি সাবিলার একটু ভক্ত বোঝা যাচ্ছে, অপূর্ব ভক্ত না, তাহলে আমার ব্যাপারে
আপনার ব্যাপারে একটু জানতে পারতেন যে আমি আসলে অনেক সময় আসলে এভাবে করে সাপোর্ট দিয়েছি, শুধু যে ফিমেল কোস্টারদের ব্যাপারে সাপোর্ট দিয়েছি তা না, আমি অনেক মেইন আমার কোস্টারদের সাথে, আমার প্যারালাল অনেক অভিনেতাদের সাথে আমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি অনেক সময় তাদের, এবং কি বলবো, অন্যদের পুরো লিড রোল আমি ছোট্ট একটা স্পেশাল ক্যারেক্টার করে আমি এখান থেকে চলে গেছি, এরকম অনেক অসংখ্য উদাহরণ আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য ছোট্ট পরিসরে একটু আপ্যায়নের ব্যবস্থা আছে বাহিরে, আশা